মেয়েদের এশিয়া কাপ ফুটবলে আমাদের অভিযানটা শেষ হয়েছে। আমরা শেষ পর্যন্ত সবগুলো ম্যাচই হারছি, খুবই এক্সপেক্টেড ভাবে। তবে লোকেরা একটু কষ্ট পাচ্ছে শেষ ম্যাচটায় উজবেকিস্তানের সঙ্গে 5-0 গোলে হেরে যাওয়ায়। কারণ আগের দু ম্যাচে এত হায়ার র্যাঙ্ক টিমের সঙ্গে আমাদের মেয়েরা যেরকম ফাইট করছে, বিশেষত চীনের সঙ্গে, এটা তো অতি মানবীয় ব্যাপার ছিল। ফলে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে উজবেকিস্তানের সঙ্গে বোধহয় আমরা ড্র করে ফেলবো বা এই জাতীয় কিছু। কিন্তু রিয়েলিটি হচ্ছে উজবেকিস্তান তো আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক হায়ার। হ্যাঁ, তারা চীন বা উত্তর কোরিয়া না, কিন্তু আমাদের তুলনায় তো অনেক আগানো। ফলে ওভারঅল রেজাল্ট আমাদের যেটা হয়েছে এইটা মোর দ্যান স্যাটিসফাইং। প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে গিয়ে আমাদের মেয়েরা যে রেজাল্ট এনে দিচ্ছে, এটা আমার মনে হয় এটা নিয়ে আমাদের গর্বে বুক ফুলে যাওয়ারই কথা। এ ব্যাপারে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। এক চীনের বিপক্ষে ওরা যা খেলছে, যে ফুটবলটা খেলছে, এইটার জন্য বাধাই করে রাখা উচিত। আমরা মোট 11টা গোল হজম করে আসছি। দেখেন, মানে আমরা কত ভালো খেলছি সেটা তো আমি বলবো কন্টেন্টে, কিন্তু আমি খুব বিস্মিত হয়ে গেছি যখন আজকে সকালেই জানতে পারছি যে এই মেয়েরা আসলে কি অবস্থায় ম্যাচগুলো খেলছে। একটা তো আগে থেকে জানতাম যে এরা অনুশীলন সুবিধা পায় নাই, কোথাও কন্ডিশনিং ক্যাম্প খেলে নাই, ভালো অনুশীলন ম্যাচ খেলে নাই, এদের সঙ্গে একজন ফিজিও নাই। এসবই আমরা জানতাম, কিন্তু এইটা জানতাম না যে এই দলের 15টা মেয়ে ইনজুরি নিয়ে খেলতেছে। 15টা মেয়ে, আপনি বলতে পারেন মাঠে তো খেলে 11 জন, তার মধ্যে 15 জন কি করে হয় ভাই? যে স্কোয়াড 23 জনের, এর মধ্যে 15 জনই ইনজুর্ড, অফিসিয়ালি ইনজুর্ড। এমন না যে ছোটোখাটো ব্যথা, তা না, অফিসিয়ালি 15 জন ইনজুরি নিয়ে এই টুর্নামেন্টটা খেলতে গেছে। এর চেয়ে বীভৎস পরিস্থিতিতে পৃথিবীর কোনো ফুটবল দল মেয়েদের ছেলেদের কোনো একটা এরকম বড় আসর খেলছে, এটা আমি গল্পও শুনি নাই বা পৃথিবীতে আদৌ সম্ভবত ঘটে নাই। এটা কেন ঘটলো সেটা একটু বলবো আজকে, এবং কি বিস্ময়কর অবস্থার মধ্যে দিয়ে এরা এই অভিযানটা শেষ করে আসলো। এখন তো আমার মনে হচ্ছে যে এরা যেটা করে আসছে এতে এদেরকে চ্যাম্পিয়ন বললেও কম বলা হয়। 23 জনের মধ্যে 15 জন যদি এরকম রেকর্ডেড ইনজুরি নিয়ে খেলে, তাহলে তো আসলে এটাকে আমি চ্যাম্পিয়ন বললেও কম বলা হয়। সেই আলাপটা আজকে একটু করি। বাংলাদেশ এমনিতেই এই ইনজুরির ব্যাপার স্যাপার বাদ দিয়েও বাংলাদেশ কতটা ভালো খেলছে সেটা শুধু আপনি জাপান ইন্ডিয়া ম্যাচটার সঙ্গে কম্পেয়ার করলেই বুঝবেন। বাংলাদেশ চীনের বিপক্ষে খেলছে। চীন হচ্ছে র্যাঙ্কিংয়ের 9 নম্বর দেশ, বাংলাদেশ 1.5 শতাধিক পার করে একটা র্যাঙ্কিং। সেখানে জাপান হচ্ছে র্যাঙ্কিংয়ে এক ধাপ আগানো চীনের চেয়ে, 8 নম্বর। কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্কিং আবার 100-র নিচে, বোধহয় 60-র কাছাকাছি। তাহলে চীনের বিপক্ষে আমরা যে ফাইটটা দিছি, অ্যাটলিস্ট সেই ফাইটটা তো দেওয়ার কথা ইন্ডিয়া দলের, বা তার চেয়েও ভালো করার কথা, যেহেতু আমাদের চেয়ে তাদের র্যাঙ্কিং প্রায় 100 কম। ফলে এবং প্রতিদ্বন্দ্বী দল দুটো প্রায় একই র্যাঙ্কড। তাহলে ইন্ডিয়া কি করছে ওই ম্যাচটা? ইন্ডিয়া 11-0 গোলে হেরে গেছে জাপানের বিপক্ষে। 11-0 গোলে হেরে গেছে, মানে আমাদের চেয়ে কম ডিফারেন্সওয়ালা একটা ম্যাচে তারা 11-0 গোলে হারছে। সেখানে আমরা চীনের বিপক্ষে শুধু 2-0 ব্যবধানে রাখতে পারছি তা না। যদি ঋতুপর্ণার গোল দুটো হয়ে যেত, কে জানে, হয়তো আমরা ড্র নিয়ে মাঠ ছাড়তাম। এটাই বলে দেয় যে আমরা একটু বিস্ময়কর পারফরমেন্স এই টুর্নামেন্টটা করছি। এই ঋতুপর্ণারা, এই আমাদের মেয়েরা প্রথমবারের মতো একটা গ্লোবাল টুর্নামেন্ট খেলতে গিয়ে কি বিস্ময়ের জন্ম দিয়ে আসছে। এখন কথা হচ্ছে, এদের কি গ্লোবাল টুর্নামেন্ট খেলতে যাওয়ার কথা? কোনোভাবে আপনার মনে হয় যে এই টিমটাকে আমরা গ্লোবাল টুর্নামেন্টে পাঠানোর মতো প্রস্তুতি বা মানসিকতা নিয়ে আমরা ছিলাম? একটা গ্লোবাল টুর্নামেন্টে খেলতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে খেলোয়াড়দের পারফরমেন্স। তারা পারফরমেন্স দিয়ে কোয়ালিফাইং রাউন্ড পার হবে, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, করে এই গ্লোবাল টুর্নামেন্টে খেলতে যাবে, রিজিওনাল টুর্নামেন্টে খেলতে যাবে। তাদের কাজটা তারা মোর দ্যান অ্যানাফ স্টাইলে শেষ করছে। কিন্তু আমরা, মানে ফেডারেশন বা ওমেন উইং যে অবস্থাটা তৈরি করছে, তাতে কি আপনার মনে হয় যে এই ফেডারেশনের এই সম্মান প্রাপ্য? এশিয়া কাপ খেলা দলের ফেডারেশন হওয়া উচিত এই ওমেন উইংয়ের এই সম্মান প্রাপ্য। দেখেন, প্রথমত যেটা কয়েকবার বলছি বা প্রত্যেক জায়গায় বলা হচ্ছে যে এই মেয়েদের প্রস্তুতি বলে কিছু ছিল না। আপনি একটা এশিয়ান কাপ খেলতে যাবেন,
আপনার আগে তো বুঝতে হবে ফেডারেশনকে যে এশিয়ান কাপটা কি জিনিস, কত বড় টুর্নামেন্ট। এশিয়ান কাপটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে আসলে এইটাই হবে। এশিয়ান কাপ এমন একটা জিনিস যে জিনিসের উচ্চতায় আপনি পৌঁছানোর কখনো স্বপ্নই দেখেন নাই। এই মেয়েগুলো এই যে কলসিন্দুর, রাঙামাটি এইসব জায়গার পাহাড় প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে একটা চমক দিয়ে সেই জায়গায় চলে গেছে, আপনি সেটা হজম করতে পারেন নাই। হজম করতে পারেন নাই বলে এদের মিনিমাম অনুশীলনের ব্যবস্থা করেন নাই। অনুশীলন তো আপনি বলবেন যে মাঠে তো দৌড়াইছে, ওটা ভাই অনুশীলন না। আজকের দিনে এশিয়া কাপের স্ট্যান্ডার্ডে খেলতে গেলে, আপনি হারার প্রস্তুতি নিয়ে খেলতে গেলেও আপনাকে মিনিমাম একটা অত্যাধুনিক ফিটনেস সেন্টার সম্বলিত কোনো টার্ফের কাছে গিয়ে অনুশীলন করতে হবে। সেটা তো আপনার দেশে নাই, রাতারাতি হবে ওরা। তাহলে কোথাও কন্ডিশনিংয়ে পাঠানোর কথা ছিল, পাঠানো উচিত ছিল। জাপানে হইতে পারতো, থাইল্যান্ডে হইতে পারতো, যে কোনো জায়গায় হইতে পারতো, হয় নাই সেটা। বহু অনুরোধ করার পরেও হয় নাই। একটু ভালো কিছু দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা, সেটাও হয় নাই। একটা ম্যাচ অ্যারেঞ্জ করা হলো লিগের মাঝখানে। আচ্ছা, লিগ ব্যাপারটা এর মাঝখানে আসলো কোত্থেকে? লিগ নিয়ে আমরা বহুকাল ধরে কথা বলতেছি। আমরা মানে কথা তো বাংলাদেশে একজনই বলেন, পিটার বাটলার, যে লিগ একটা হয় ফালতু লিগ। এই লিগের কোনো অর্থ নাই। একটা কম্পিটিটিভ লিগ করতে হবে দল কমায়। এবার লিগটা আগে যে কোনোবারের চেয়ে কম্পিটিটিভ হওয়ার সম্ভাবনা ছিল, কারণ ফেডারেশন এখানে কিছু বিদেশি খেলোয়াড় আনার ব্যবস্থা করছিল, একটু কম্প্যাক্ট হয়েছিল। কিন্তু সেই জিনিসটা এক তো ওই টুর্নামেন্ট কর্তৃপক্ষ সেগুলো করে নাই, ক্লাবগুলোতে ওই বিদেশি খেলোয়াড় আনার সুযোগ নেয় নাই। কিন্তু এগুলো কথা না, কথা হচ্ছে লিগটা এই সময় পাতালেন কেন? যখন কিনা আপনার দেশে তো খেলোয়াড়ের রিসোর্স অনেক না। 23 জন যাবে এশিয়া কাপে, সেই 23 জনের 23 জনকেই তো এই লিগ খেলতে হবে। এখন এমন যদি হতো যে আপনার বিরাট একটা ফুটবল কাঠামো, লিগ লিগের মতো চলবে, 23 জন 23 জনের মতো ক্যাম্পে থাকবে, তা তো হবে না। আপনার 23 জন ওই লিগ খেলছে, লিগ খেলছে একবারে ডাইং মোমেন্টে, মানে যখন কিনা পৃথিবীর সব দল যারা এশিয়া কাপ খেলতে যাচ্ছে বা যার যার কন্টিনেন্টাল কাপ খেলতে যাচ্ছে, তারা তখন হচ্ছে মূলত কন্ডিশনিংয়ে ব্যস্ত, ক্যাম্পে ব্যস্ত, অনুশীলন ম্যাচে ব্যস্ত, পরস্পরের সঙ্গে বন্ডিং বাড়তেছে, পরস্পরের সঙ্গে অনফিল্ড বোঝাপড়া বাড়তেছে। সেই সময় তারা পরস্পরের বিপক্ষে লিগ খেলতেছে এবং নিচু মানের টার্ফে খেলতেছে, যেখানে ইনজুরি প্রবণতা অনেক বেড়ে যায়। ফ্যাটিকজনিত, ক্লান্তিজনিত ইনজুরির সম্ভাবনা, নানা রকম ইনজুরির সম্ভাবনা। কারণ এগুলো বেশিরভাগ ক্লাবের সঙ্গে, কোনো ক্লাবের সঙ্গে তেমন কোনো কোয়ালিফাইড ফিজিও থাকেন না, তাদের ডায়েট চার্ট অনুসরণ করানোর মতো করে ক্লাবগুলো চলে না। এখানে তো কোনো সিস্টেম নাই, সিস্টেমের বালাই নেই। ফলে মেয়েগুলোর যত্নও হয় নাই। ওরাও মানে ওই পরিস্থিতিতে নিজেদের উজাড় করে দিতে চাইছে। ভাবছে যে ম্যাচ, যেহেতু ম্যাচ খেললে ফিট থাকবো, ম্যাচ খেললে একটা তো প্রস্তুতি হলো, কিন্তু সেটা করতে গিয়ে সর্বনাশটা হয়ে গেছে। এটা তো ওই সময় আমরা বলতেছিলাম যে এই সময় লিগ খেললে মেয়েরা ক্লান্ত হয়ে যাবে। পিটার বাটলার যে কারণে ফিলিপাইনে খেলতে গেল না, যে লিগের মাঝখানে আরও ট্রাভেল করে গিয়ে ফিলিপাইনে খেলবো। আমার তো এই সময় কন্ডিশনিংয়ে থাকার কথা, তার মাঝখানে আমি গিয়ে ফিলিপাইনে খেললে ঠিক ছিল। কিন্তু লিগে ওরা এরকম হেক্টিক, এরকম ক্লান্তিকর একটা টাইম কাটাচ্ছে, তার মাঝখানে আমি কী করে ফ্লাই করি? ফলে ওই সময় থেকেই পিটার বাটলার সহ সবাই শঙ্কা করতেছিল যে এই মেয়েরা ক্লান্ত হয়ে যাবে লিগ খেলে। লিগ হচ্ছে একটা পেশারের জিনিস এবং পরস্পরের বিপক্ষে খেলার জিনিস। এটাতে বন্ডিংও বাড়ে না, এটাতে কন্ডিশনিংও হয় না। সেই জিনিসটা করতে গিয়ে এখন আমরা জানতেছি, বাংলাদেশের সিনিয়র একজন জার্নালিস্ট যিনি টিমের সঙ্গে এই এশিয়ান কাপ কাভার করতে গেছেন, তিনি জানাচ্ছেন যে 15 জন খেলোয়াড়, এই দলের 15 জন খেলোয়াড় অস্ট্রেলিয়াতে সিডনিতে ল্যান্ড করছে রেকর্ডেড ইনজুরি নিয়ে। রেকর্ডেড ইনজুরি মানে কি? এটা বিএফএফ যে লিস্টটা করছে, লিস্টে নামের পাশে লেখা আছে যে এই ইনজুরিতে ভুগতেছে। অনেক সময় হয় ছোটোখাটো ব্যথাকেও আমরা ইনজুরি বলি। একটু মাসল ক্রাম্প করছে, একটু পেইন হচ্ছে, এটা অ্যাথলেটদের লাইফে একেবারে মানে পেইনলেস লাইফ এদের কখনোই যায় না, ক্রনিক একটা পেইনের মধ্যে থাকে। কিন্তু এই 15টা মেয়ে রেকর্ডেড কোনো না কোনো ইনজুরি। তার মধ্যে কারা ছিল জানেন? ওই যে গোলকিপার মেয়েটারে চেঞ্জ করা হয়েছে, রূপনা চাকমা। যদিও ওর বদলে নেমে মিলি আসলেই চমৎকার খেলছে। রূপনা মনে হয় এত চমকায় দিতে পারতো না, কিন্তু শুরুটা যেখান থেকে হলো, রূপনা হচ্ছে সবচেয়ে সিভিয়ার ইনজুরিতে ভুগতেছে। রূপনার পক্ষে ম্যাচ খেলা সম্ভবও ছিল না।
যদি কৌশলে পরিবর্তন না এনে রূপনাকেই খেলানোর সিদ্ধান্ত নিতেন বাটলার, তাও রূপনার সঙ্গে ম্যাচ খেলাই সম্ভব ছিল না রূপনার পক্ষে। রূপনা এতটাই ইনজুর্ড। এছাড়া ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আফিদা যে মেইন ডিফেন্ডার, তারপরে শামসুন নাহার, দুজন শামসুন নাহারি, সবার নাম স্বপ্না, প্রত্যেকে ইঞ্জুরি ক্যারি করতেছে। এবং ইঞ্জুরিগুলোর ধরন কি আমি দেখলাম লিস্টটা, যে কে কি ইঞ্জুরিতে ভুগতেছে। খুব ইন্টারেস্টিং লিস্টটা দেখলে আপনি দেখবেন যে বেশিরভাগ লিস্ট হচ্ছে মাসেল ক্রাম থেকে তৈরি হয়েছে অথবা ক্লান্তি থেকে তৈরি হয়েছে। মানে সবগুলো ইঞ্জুরির মূল কারণ কারো কারো কোমরের ব্যথা মানে বেশ সিভিয়ার ব্যথা, এবং কারো কারো জয়েন্ট পেন, জয়েন্ট অযত্নে হয়ে গেছে। এগুলো সবগুলো হচ্ছে এই লিগের কুফল। মানে নিম্নমানের মাঠে আপনি যখন নিম্নমানের তদারকিতে খেলেন তখন এগুলো ঘটে। এইটা আপনার এশিয়া কাপের আগে যে রকম একটা লিগ করা হয়েছে তার যা আউটপুট হওয়ার কথা ছিল সবচেয়ে খারাপ আউটপুট সেই জিনিসটাই হয়েছে। মানে 15টা মেয়ে আনফিট অবস্থায় এশিয়া কাপ খেলতে যেতে বাধ্য হয়েছে। তারা ওখানে গিয়ে ওই শরীরের কথা ভুলে গিয়ে আমাদের জন্য তারা স্বর্ণালী একটা লড়াই দিয়ে আসছে। আচ্ছা, এই মেয়েগুলোর ঠিক কতটা শ্রদ্ধা জানালে, কতটা ভক্তি জানালে, কতটা কৃতজ্ঞতা জানালে আমরা জাতি হিসাবে একটু বিবেক সম্পন্ন হব আমি জানি না। আমাদের ওমেন্স কমিটির চেয়ারম্যান বরং এদের কটাক্ষ করে কথা বলেন, ওকে সেটা আলাদা ব্যাপার। এই মেয়েগুলো আমাদের জন্য মাতৃরূপিণী। এরা নিজেদের সমস্ত যন্ত্রণা লুকায় আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তাদের অভিভাবক এই ফেডারেশন, এই ওমেন্স উইং কত বড় মানে দায়হীন এবং নির্লজ্জ আচরণ করতেছে। এটা কি এভাবে হয়? দেখেন, শেষ মুহূর্তে এরকম একটা ইনজুরি জড়িত দলের সঙ্গে যদি যেতেই হয়, এরকম ইনজুরি জড়িত দল পৃথিবীর কোথাও কোনো টুর্নামেন্ট খেলতে যায় না। যদি যেতেই হয় তাদের সঙ্গে তো শুধু ফিজিও না, ডক্টর যাওয়ার কথা। একজন রীতিমতো ডক্টর যাওয়ার কথা। ডক্টর তো আছে বিএফএফ এর সঙ্গে, বড় ডক্টর আছেন। ডক্টর যাওয়ার কথা, ফিজিও একাধিক যাওয়ার কথা। যেহেতু ওই একটা মেয়ে, এটা সম্ভবত আফিদা, এই মুহূর্তে মনে করতে পারতেছেন নাকি ওই মনিকা, কোনো একটা মেয়েকে প্রতিটা ম্যাচে 6বার টেপিং করতে হচ্ছিল। এখন এই টেপিংটা কে করবে? আমি করব? আপনি করবেন? মাঠের পাশে দাঁড়ায় থাকা ওই ভলান্টিয়াররা করবে? সম্ভব না তো। টেপিংয়ের মতো কাজ করতে হয় ফিজিওকে। আপনি সিডনিতে পা রাখছেন, আপনার সঙ্গে কোনো ফিজিও নাই। এবং কি ভয়ঙ্কর ব্যাপার সেটা ফেডারেশন জানে না। মানে ওমেন্স উইং এটা খায় ফেলছে, যে কোনো ফিজিও তারা নিয়ে যাইতে পারে নাই। প্রথম যে ফিজিও কন্ট্রাক্টেড ছিলেন তিনি অসুস্থ হয়েছেন, দ্বিতীয় ফিজিও প্রেগনেন্ট হয়ে পড়ছেন, ফলে কেউ যায় নাই। কেন এই জিনিসটা আপনি চেপে যাবেন? কেন ফেডারেশনকে কেন জানাবেন না? তাবিতাওয়ালকে কেন জানাবেন না? এটা তো এসওএস। আপনার টিমে 15 জন ইনজুর্ড, আপনার লাগবে ডাক্তার, ফিজিও, ফুল সেট আপ। আপনি সেখানে কিচ্ছু না নিয়ে সিডনিতে গিয়ে নামছেন। এটা কি ছেলে খেলা করতে গেছেন? আপনি কি করে এটা করেন? আপনি ফেডারেশনকে কেন ওয়াকিবহাল করেন না যে এরকম ভয়ানক বিপদ হয়ে গেছে তাবিদ ভাই? সেক্ষেত্রে যদি সে সঙ্গে সঙ্গে দেশ থেকে কোনো ব্যবস্থা না নিত তখন আমরা চিৎকার করতে পারতাম, এটা কি হলো? আপনি দেশ থেকে ফুল একটা সেট আপ নিয়ে যাবেন, ডাক্তার যাবে, ফিজিও যাবে, যেহেতু আমাদের মেয়েরা এরকম একটা ভয়াবহ অবস্থায় যাচ্ছে। শেষ পর্যন্ত ফেডারেশন কি করছে, ওখান থেকে একজন ফিজিও ম্যানেজ করে দিয়েছে, তাও পুরুষ ফিজিও। আপনি বাংলাদেশের সংস্কৃতি বোঝেন, বাংলাদেশের সংস্কৃতিতে একটা মেয়ে তার যত জায়গায় পেইন, এইটা একটা পুরুষ ফিজিওর সঙ্গে শেয়ার করা, তাকে টেপিং করতে দেওয়া, এটা তো প্রায় অসম্ভব না। একটা পুরুষ ফিজিও মেয়েদের দলের সঙ্গে থাকা, এরকম পেইনফুল ইঞ্জুরি জর্জরিত একটা মেয়েদের দলের সঙ্গে থাকা না থাকা প্রায় এক কথা। কারণ মেয়েরা বলবে না যে যে এই জায়গায় ব্যথা, যে যে জায়গায় তার টেপিং করতে হবে, মাসাজ করতে হবে, এটা ফিজিওকে বলবে না। ওইরকম অপরিচিত একজন পুরুষ ফিজিও, পরিচিত হলেও বলবে না। অবশ্যই মেয়ে ফিজিও ম্যানেজ করতে হতো, সেটা দেশ থেকে করতে হতো, সেই টাইম ফেডারেশন পায় নাই। এটা পুরো দায়টা কিন্তু ওমেন্স উইংকে এবং এই যে ম্যানেজমেন্টকে, যারা এই টিমটা ম্যানেজের দায়িত্বে ছিলেন তাদেরকে নিতে হবে। আমি আজকে এই কন্টেন্টের মাধ্যমে তাবিতাওয়াল সহ ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ক্রীড়া পরিষদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা পুরো ব্যাপারটা নিয়ে একটু তদন্ত করেন। প্রয়োজনে একটা তদন্ত কমিটি করেন, যেভাবে হোক একটা স্বাধীন তদন্ত কমিটি করেন, করে একটু দেখেন যে এই পরিস্থিতিগুলোর জন্য কে কে দায়ী।
যে মেয়েরা আমাদেরকে গত 5-6 বছরে এত আনন্দের উপলক্ষ এনে দিচ্ছে, এখানেও দিল, সেই মেয়েদের সঙ্গে এই অবিচারটা কারা করলো? কেন এই অবিচারটা ঘটলো? কে কে এটার জন্য দায়ী? তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি মনে করেন প্রয়োজনে আপনারা আইনি ব্যবস্থা নেন তাদের বিপক্ষে, এগুলো ছেলে খেলা না, এগুলোর কোনোটাই স্পোর্টস অবহেলা না, এগুলো রীতিমতো ক্রাইম, ফৌজদারি অপরাধ এগুলো। ফলে এই ব্যবস্থাটা নিতে হবে। এটা না নিলে দৃষ্টান্ত তৈরি হবে না। এই যে কাজগুলো গত 15-20 বছর ধরে এনারা করে যাচ্ছেন, এই গা ঢিলামি, এই যে অবহেলা, এই জায়গা থেকে বেরোনো যাবে না। একটু কড়া হওয়া দরকার, এই ব্যাপারটায় খুব কড়া হওয়া দরকার। তারপরে মেয়েদের প্রতি অশেষ কৃতজ্ঞতা থাকলো, ওদেরকে এখন একটা বিশ্রাম দেন, দেশে ফিরলে একটু লম্বা একটা বিশ্রাম দেন, তারপরে ওরা কাটায় উঠুক ধকল টকল, এরপরে নেক্সট অভিযানগুলোর জন্য রেডি হোক। আর পিটার বাটলার বলছে যে সে ইংল্যান্ডে যাবে, গিয়ে ওয়াইফের সঙ্গে কথা বলবে, কুকুর নিয়ে হাঁটতে বেরোবে, তারপর সিদ্ধান্ত নেবে। দেখেন অলরেডি সে তো নানা কারণে ক্ষুব্ধ, সেই কথাগুলো বলছে, তার মানে সে অনেকটাই অনিশ্চিত ফিরবে কিনা। এইটা করেন না, এটা করেন না। পিটার বাটলারে আরেকবার বাংলাদেশে পাওয়া যাবে না, আরেকটা পিটার বাটলার বাংলাদেশে আসবে না। কারণ একটা পিটার বাটলার যদি এই অভিজ্ঞতা নিয়ে যায়, আরও পিটার বাটলার আছে হয়তো পৃথিবীতে, এত মানবিক পিটার বাটলার আছে কিনা জানি না, কিন্তু আরেকটা পিটার বাটলার এই বাংলাদেশে আর পা রাখবে না। যখন এই গল্পগুলো শুনবে, এই পিটার বাটলার তো ইংলিশ কোচ, এআরকির কোচ না, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কোচ ছিলেন। ফলে পিটার বাটলারের কাছ থেকে লোকজন তো এগুলো শুনবে, নেক্সট যে লোক আসতে চাইবে সে শুনবে যে পিটার কি অবস্থা ওখানে। পিটার যদি এর শতাংশের 1 ভাগও বলে দেয়, কেউ এখানে কোনো ভদ্রলোক এখানে পা রাখবে না। পিটারের কোয়ালিটির কাউরে আপনি আর পাবেন না। পিটারকেই আনতে হবে, পিটারকে যে কোনো মূল্যে সন্তুষ্ট করতে হবে যে না, তোমার মেয়েদের, সে তো নিজের জন্য কিছু চায় নাই। আজ পর্যন্ত এত প্রেস কনফারেন্স কোনোদিন তো শুনি নাই যে আমার সুযোগ সুবিধা হচ্ছে না, আমার টাকা কম, বা যেখানে থাকি ওইটা ঠিক আরামদায়ক না, কোনো প্রেস কনফারেন্সে শুনি নাই এই লোকটার। সে তো চায় শুধু তার মেয়েদের জন্য, সে মেয়েদের সমস্যাগুলো মিটায় দেন, সে ফিরে আসবে, সে ঠিক ফিরে আসবে। তার বলেন তুমি কুকুরটা এখানে নিয়ে আসো, এখানে এই পার্কে হাঁটাবা, এবং তোমার মেয়েদের সব সমস্যার সমাধান করে দিচ্ছে। আই বিলিভ পিটারকে আর বড় জোর কিছুদিন মেয়েদের সঙ্গে রাখেন জোরজার করে, তারপরে পিটারকে একটু বড় দায়িত্ব দেন। বড় দায়িত্ব মানেই পুরুষদের দায়িত্ব দেওয়া না, এটা আমি আগেই বলছি। পিটারকে পুরুষ মেয়ে মিলে একটু বড় কিছু দায়িত্ব দেন, যেখান থেকে পিটার বাংলাদেশি ফুটবলটা নিয়ে কাজ করতে পারে। আর আমার একটা ফিল হচ্ছে, গাট ফিল হচ্ছে, যে পিটার বাটলারের মতো বাংলাদেশের ফুটবলে ভালোবেসে এবং এটার জন্য লড়াই করে যাওয়া লোক আমরা পাবো না। তার মুখের কথার উপরে যায় না। এই লোকটা খুব খটমট করে কথা বলে, কথা শুনলে আপনার বিরক্তি লাগে, মনে হয় যে প্রত্যেকটা কথায় আক্রমণ করতেছে আমাকে, খুব বিরক্তি থেকেই করে এগুলো। আর ইংলিশ কোচটা একটু রূঢ় হয়। কিন্তু এই লোকটাকে সুযোগ দেন, সুযোগ না, এই লোকটারে গ্রহণ করেন। সুযোগ দেওয়ার কি আছে? পিটার বাটলারের যে প্রোফাইল, বয়স হয়ে গেছে, এখন তো সে কোনো সুযোগ চাইবে না কারো কাছে। ফলে এই লোকটারে রিসিভ করেন, রিসিভ করে যতদূর সম্ভব আগান, এবং মেয়েগুলোর একটু যত্ন নেন, মেয়েগুলোর একটু যত্ন নেন। আপনি ওই যে গরুটা দুধ দেয় তারে তো মানুষ একটু এমনিতেই শ্রদ্ধা করে। আমি এইভাবে বলতে চাই নাই, শেষ পর্যন্ত এইভাবেই বললাম যে আর কোনো টিম তো আমাদেরকে এইটুকু রেজাল্ট এনে দিতে পারতেছে না। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যে খেলাই বলেন, এই মেয়েরাই পারতেছে। ফলে প্লিজ এদের দিকে সবাই ফিরে তাকান। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।